এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সূর্য তখন উঁকি দিচ্ছে, কালো অন্ধকার সরিয়ে আলোকিত হচ্ছে ধরণী। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ঢুকছে ভেতরে। বিছানায় এলোমেলো হয়ে পড়ে থাকা অর্থের মুখে কিছুটা আলো গিয়ে লেগেছে। নেত্রযুগল কিঞ্চিত খিচে আরও জোরালোভাবে বন্ধ করে নিল সে। সুশ্রী মুখের উপর লেপ্টে রয়েছে আগোছালো খোলা চুলগুলো। ঠোঁটের কোণে উঁকি দিচ্ছে লাজুক হাসি। কাল রাতের প্রভাব এই হাসিটা। ফায়াজের ভালোবাসার সিক্ত স্পর্শগুলো পেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সে। ধীরে ধীরে নিজের লাজ, সংকোচ, দ্বিধাবোধ বিসর্জন দিয়ে নিজেকে আরও মেলে ধরেছিল সে ফায়াজের কাছে। ফায়াজের মুখে প্রসন্নতার হাসি তার মনে সরাসরি এক ঠান্ডা হাওয়া বইয়ে দিয়েছিল। মন থেকে দুজনেই তৃপ্ত। আগে তারা আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল, কিন্তু কাল রাতে যেন দুজন দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। বিশেষ করে অর্থী যেন নিজ থেকে একটু হলেও এগিয়ে এসেছে। তাতেই খুশিতে গদগদ হয়ে গেল ফায়াজ। বাইরে দমকা হাওয়ার সাথে পাল্লা দিয়েছিল বৃষ্টি, আর ভেতরে চলছিল দুই নরনারীর ভালোবাসাময় মিষ্টি আলিঙ্গন। পিটপিট করে নেত্রজোড়া মিলল অর্থী। এলোমেলো অবিন্যস্ত অবস্থায় নিজেকে ফায়াজের খোলা বুকে আবিষ্কার করল সে। ফায়াজের ঘুমন্ত মুখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। মুচকি হেসে লজ্জায় পুনরায় তাকালো ফায়াজের দিকে। চোখ খুলে নিল ফায়াজ। চোখাচোখি হয়ে গেল দুজনার। লজ্জায় চোখ বন্ধ করে ফায়াজের বুকে মুখ লুকালো সে। ফায়াজের হাতের বন্ধন আরও দৃঢ় হলো অর্থির শরীরের উপর। অর্থির মাথায় হাত বুলিয়ে তাতে একটা চুম্বন করল সে। সকাল 9টা বেজে 2 মিনিট। আয়নার সামনে দাঁড়িয়ে কলেজে যাওয়ার জন্য পরিপাটি হচ্ছিল অথই। নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। অর্ধবার্ষিক পরীক্ষা সামনেই। এখন থেকেই এইচএসসি পরীক্ষার জন্য জান প্রাণ লাগিয়ে পড়তে হবে। একটা কালো অন্ধকার থেকে বেরিয়ে এসেছে সে। না হলে এতদিনে তার অবস্থা যে কি হতো ভাবতে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। দরজায় নখ হতে দেখে অথই গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে অর্ণব দণ্ডায়মান। অথই কণ্ঠ নিচু করে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? হ্যাঁ, আজকে তোকে নিয়ে যেতে পারবো না, একটা কাজ পড়ে গেছে, একা চলে যাস। চোখ বড় করে তাকালো অথই। আজ অর্ণব যাবে না মানে সে স্বাধীন। মনে মনে বেশ খুশি হয়ে পড়ল সে। অথৈর চোখ দেখে তার মনের অবস্থা বুঝে ফেলল অর্ণব। গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমি আজ যাব না বলে এত খুশি হওয়ার কিছু নেই, তোর ওপর আমার ছায়া সবসময় থাকবে। মনে মনে ভেঙচি কাটল অথৈ অর্ণবকে। যতই ভয় দেখাক না কেন অর্ণব, অথৈ আর ভয় পাবে না। অর্ণব চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পরক্ষণে আবারও অথৈর দিকে ফিরল। অথৈ কিছুটা ভয় পেয়ে গেল। আবার কি বলবে এই ছেলে? অর্ণব তার ডান হাতটা অথৈর গালে রাখল। ভাইয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অথৈ। আদুরে কণ্ঠে অর্ণব বলল, সাবধানে যাবি, ভয় পাস না। আমি সবসময় তোর পাশে আছি। ভাই যা করছি সব তোর ভালোর জন্যই, ভুল বুঝিস না। অর্ণবের কঠিন কণ্ঠটা যেন হঠাৎ করে নরম হয়ে উঠল। অথৈ বুঝল তার জন্য ভাইয়ের অনেক চিন্তা। স্বাভাবিকভাবেই মিষ্টি হেসে সেও বলল, ভাইয়া একদম চিন্তা করো না, আমি ভয় পাবো না। ভুল করেছিলাম, কিন্তু সেই ভুল আমি শুধরে নিয়েছি। আমি জানি তুমি যা করছো সব আমার ভালোর জন্যই করছো, আমিও মেনে নিয়েছি। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, তুমিও সাবধানে যেও ভাইয়া। মুচকি হাসল অর্ণব। তা দেখে অথৈ হেসে ফেলল। ভাইকে ভয় পেলেও ভাই তার প্রতি খুবই যত্নশীল, এটা অস্বীকার করতে পারবে না সে। রুমে ঢুকে কলেজ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কলেজ গেটের সামনে সে থমকে গেল অথৈ। কি দেখলো? ঠিক দেখেছে না মনের ভুল? চোখ কষলে আবারও দেখার চেষ্টা করছে। ঠিকই দেখেছে, কোনো মনের ভুল নেই। এখন থমকানোর বদলে একটা অজানা আতঙ্ক এসে ভর করেছে তার মনে। আজ ভাই এলো না তার সাথে, আর আজই এই আতঙ্কের মুখোমুখি হতে হলো তাকে। অনিরাপদ বোধ করছে সে। এখানে দাঁড়িয়ে কি দেখছেন মিস সুইসাইড? কানের পাশে কারো শীতল কণ্ঠস্বর শুনে কিছুটা কেঁপে উঠল অথৈ। পাশ ফিরে পেছনে তাকিয়ে দেখল অর্ক দাঁড়িয়ে আছে। অর্ক মাত্র এসেছে, কিন্তু কলেজ গেটের সামনে অথৈকে দেখে কৌতূহল বশত সেদিকে এগিয়ে যায় সে। অথৈকে শুধু সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় ওর। তাই সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
কিন্তু যখন অথই তার দিকে ফিরে তাকালো, অথৈর চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ দেখল সে। মেয়েটা কি ভয় পাচ্ছে কোনো বিষয়ে? তার কি কিছু বলা উচিত? অথই ভয়ে চোখ মুখের অবস্থা কেমন যেন করে ফেলল। অর্ক সাহস নিয়ে প্রশ্ন করলো, তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে? শিহাব? মেয়েটা ভয়ে থেমে থেমে বলল কথাটা। এখনো কাঁপছে সে। শিহাবকে? অথই অর্ককে আঙ্গুল দিয়ে সামনের দিকে দেখালো। অর্ক ভ্রুযোগলের মাঝে গভীর ভাঁজ টেনে সামনের দিকে তাকালো। একটা ছেলেকে এগিয়ে আসতে দেখা গেল অথইয়ের দিকে। অথই কি ছেলেটাকে দেখে ভয় পাচ্ছে? মনে মনে অর্ক প্রস্তুত হয়ে গেল, যদি অথইকে কিছু বলতে আসে তাহলে সেও ছাড় দেবে না। কিন্তু একটু পর সব উল্টো হয়ে গেল। ছেলেটা অথইয়ের দিকে এগিয়ে এসেও এলো না, অন্যদিকে ঘুরে দ্রুত হেঁটে চলে গেল। অবাক হলো দুজনেই। ছেলেটা কি তাহলে ভয় পেল? কিন্তু কাকে? অর্ককে দেখে? অর্ক তো এই ছেলেকে কোনোদিনও তার ক্লাসে দেখেনি, তাহলে তো ভয় পাবার কথাই না। অথই আর অর্ক দুজনেই দুজনের দিকে তাকালো। ভয় যেন কিছুটা গায়েব হয়ে গিয়েছে অথইয়ের চোখ থেকে। অর্ক কিছু বলতে যাবে, সে সময় তার চোখ গেল পেছনে। দুজন ছেলে দাঁড়িয়ে আছে, হাতে তাদের হকি স্টিক। চোখগুলো যেন রাগে রক্তবর্ণ ধারণ করেছে। অর্ক ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তোমরা কারা? এই কলেজের স্টুডেন্ট? অথই অর্কের কথা অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখল। বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ পেছনে যে দুজন হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন তার ভাই অর্ণব, সাথে তার বিশ্বস্ত বন্ধু চয়ন। অথই এক দৌড়ে অর্ণবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অঝরে কান্না শুরু করে দিল। অর্ণব বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে আদরে গলায় বলল, কাঁদিস না, বললাম না ভাই আছি, তোর কোনো ক্ষতি হবে না, জান দিয়ে দেব, তাও বোনের গায়ে একটা কলঙ্কের দাগ লাগতে দেব না। অর্ক অবাক হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। কি এমন হলো যে অথই এভাবে কাঁদছে? আর ওই ছেলেটাই বা কে? অর্ণবও কেন এভাবে এলো? প্রশ্নগুলো যেন মাথায় জট সৃষ্টি করছে। অর্ণবের এবার দৃষ্টি পড়ল অর্কের দিকে। একটু আগের করা প্রশ্নের জবাব দিল সে। আমি অথয়ের ভাই, ভার্সিটিতে পড়ি। আর আপনি? আমি এই কলেজের টিচার। বেশ গর্ব করে বলল অর্ক। তপ্ত শ্বাস ছেড়ে অথইকে শান্ত করার চেষ্টা করলো অর্ণব। কান্না বন্ধ কর, দেখ তোর স্যার দাঁড়িয়ে আছেন, কি ভাবছেন? অর্ণবের কথায় ধাতস্থ হলো অথই। ভুলে গিয়েছিল অর্ক তার সামনে দাঁড়িয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। অর্ণবকে জিজ্ঞেস করলো, তুমি এখানে হঠাৎ? তুমি না কাজে যাচ্ছিলে? অর্ণব মৃদু হেসে জবাব দিল, বলে গিয়েছিলাম তোকে, তোর উপর আমার ছায়া সবসময় থাকবে, এটাই তো। দেখ কিভাবে খবর পেয়ে ছুটে এসেছি। তুমি এভাবেই থাকো ভাইয়া, তোমাকে আমার সর্বদা পাশে প্রয়োজন। আজ তুমি না থাকলে যে কি হতো। আর বলতে পারল না অথই। আবারও চোখ দিয়ে অনবরত বর্ষণ হতে লাগলো। অর্ণব পুনরায় বোনকে শান্ত করার চেষ্টা করছে মাথায় হাত বুলিয়ে। পাশ থেকে চয়ন বলে উঠল, এই যে লিটল মিস্টার, এভাবে ভয় পেলে চলবে? এভাবে কান্নাকাটি করলে তো পরে তোমাকে বিয়ে দিতে পারবো না আমরা। কান্না বন্ধ করো, আমরা সবাই আছি। কেন তোমার আশেপাশে আসতে পারবে না? অর্ক সরে গিয়েছে অনেকক্ষণ আগেই। ভাই বোনের মাঝে সে থাকতে চায় না। পরে এক সময় কাহিনীর সার সংক্ষেপ জানা যাবে, তাই সে কলেজের ভেতরে ঢুকে গেল। এক মুহূর্তের জন্য অর্ক ভুলে গিয়েছিল যে অর্ণবকে সে আগেও দেখেছে, কিন্তু মনে ছিল না। অথই চয়নের কথা শুনে চোখ মুছল আবারও। অর্ণব এগিয়ে দিল বোনকে কলেজের ভেতরে। বোন চলে যেতে সে ইশারা করলো চয়নকে। আজ হয় শিহাব বেঁচে থাকবে, নয়তো অর্ণব। কত বড় সাহস! এতদিন পরে আবারও তার বোনের দিকে নজর দিয়েছে সে। চোখই তুলে ফেলবে মনে হয়, এমন একটা চাপা রাগ অর্ণবের ভেতরে। হাতের পেশিগুলো টান টান হয়ে গেছে, কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। আজ একটা হ্যাস্ত করেই ছাড়বে। পরীক্ষার সবগুলো শেষ হলো ফারিহার। এবার নিশ্চিন্তে থাকবে কিছুদিন, স্বাধীনভাবে কোথাও ঘুরে আসতে পারবে। মহা আনন্দে মন নেচে চলেছে। পুরো মনকে কি আর বাধা দেওয়া যায়? কিন্তু কথা হলো, কোথায় ঘুরতে যাবে সে? ভাইয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে। ভাইয়াকে ঘুরতে যাওয়ার কথা বললে কি নিয়ে যাবে? সকালবেলা নিচে নেমে এলো ফারিহা। উঠে কফি বানিয়ে ফায়াজকে দিচ্ছে। মনোয়ারা বেগম সোফায় বসে চা খাচ্ছেন। উঠে শাশুড়িকে ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, মা আজকে রান্নাটা আমি করব? মনোয়ারা বেগম তাকালেন অর্থির দিকে। ভয় কেমন জুবুথুবু হয়ে আছে মুখের আদল।
কিছুক্ষণ চুপ থাকার পর জবাব দিলেন তিনি। রান্নার লোক থাকতেও তোমার কেন রান্না করতে মন চায় বৌমা? কিছুটা রুক্ষ মেজাজে বললেন উনি কথাটা। অর্থি চুপ করে গেল। তখনই ফায়াজ মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ও যদি রান্না করতে চায় তোমার এতে আপত্তি কিসের মা? রান্না করা তো খারাপ কিছু না। আর সবসময় বাইরের লোকের রান্না খেতেও তো ভালো লাগে না। একদিন যদি স্বাদ পরিবর্তন করা হয় তো মন্দ হয় না। মনোয়ারা বেগম ছেলের কথা শুনে অর্থির দিকে তাকালেন। অর্থি নির্বাক হয়ে ফায়াজ ও শাশুড়ির দিকে তাকিয়ে আছে। উনি অর্থির উদ্দেশ্যে বললেন, করো রান্না, তোমার যেহেতু মন চাইছে করো, আমি আর কিছু বলবো না। তোমার হয়ে কথা বলার জন্য আমার ছেলে আছে, আমার জন্য কেউ নেই। কথাগুলো বলে কথা না বাড়িয়ে উনি উঠে গেলেন। গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেলেন। অর্থি মলিন মুখে দাঁড়িয়ে আছে শাশুড়ির যাওয়ার পানে। তখন ফারিহা এসে অর্থির দুই কাঁধে হাত রেখে জড়িয়ে ধরল। মিষ্টি করে অর্থিকে বলল, আমার জন্য চা করে আনো, আজ তোমার হাতে চা খেতে মন চাইছে, খাওয়াবে? মিষ্টি ননদিনের কথায় হেসে ফেলল অর্থি। ফারিহার মাথায় হাত বুলিয়ে বলল, কেন খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ননদ ভাবির খুনসুটি দেখে ফায়াজ মনে মনে হাসে। বেশ ভালো লাগে তার। অর্থি চলে গেল চা বানাতে রান্নাঘরে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। ফারিহা গেল দরজা খুলতে। দরজা খুলে সামনের ব্যক্তিটিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। ব্যক্তিটির দেখা পাওয়াটা অপ্রত্যাশিত ছিল তার কাছে। ফারিহার পরনে একটা লেডিস টি শার্ট ও প্লাজো আছে। এই অবস্থায় এই ব্যক্তিটির সামনে পড়েছে সে ভাবতেই লজ্জা ও ভয় দুটোই চেপে ধরেছে মনে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল সে ব্যক্তিটির মুখের উপর। বুক ধুকপুক করছে যেন তার। দ্রুত ছুটে গেল সিঁড়ির দিকে। এখানে আর এক মুহূর্ত থাকবে না। ফায়াজ ফারিহার এই আচরণ দেখে বিস্মিত হলো। হঠাৎ কি হলো এই মেয়ের? কলিং বেল বেজে উঠল পুনরায়। ফায়াজ এবার এগিয়ে গিয়ে দরজা খুলল। অপর পাশে ব্যক্তিটিকে দেখে আনন্দিত হয়ে হেসে উঠল সে। আরে অর্ণব, তুমি এসো ভিতরে। অর্ণব ফায়াজের দিকে তাকিয়ে ভাবছে কিছুক্ষণ আগে সে ফারিহাকে দেখেছিল। অর্ণবকে দেখা মাত্রই সে দরজা বন্ধ করে দিয়েছে। অর্ণব তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফারিহার চোখে ভয় ও লজ্জা দুটোই লক্ষ্য করেছে। এখন ফায়াজ দরজা খুলেছে দেখে কিছুটা অবাকই হলো সে। তাহলে ফারিহা কোথায় গেল? সব ভাবনা উপেক্ষা করে সে ফায়াজকে বলল, আসলে বড় আব্বু আমাকে পাঠিয়েছেন, মৌসুমি ফল নিয়ে এসেছি। ফায়াজ গুরু গম্ভীর কণ্ঠে বলল, মৌসুমি ফল তোমাদের বাড়ি থেকে দিতে হবে কেন? কোথায় লেখা আছে এটা? এটা এক প্রকার যৌতুকের ভিতরে পড়ে। তুমি বা রাজি হও কিভাবে? অর্ণব শান্ত হয়ে জবাব দিল, গ্রামের নিয়ম বড় আব্বু মেনে চলেন, আর আমি বড় আব্বুর মুখের ওপর কথা বলতে পারি না। উনি পাঠাতে চেয়েছেন, আমি এসে দিয়ে গেলাম। অর্থি রান্নাঘর থেকে চা বানিয়ে এসে দেখে ফায়াজ দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখে সেটা অর্ণব। ভাইকে দেখে খুশি হয়ে গেল সে। দরজার কাছে গিয়ে জোরে সোরে বলে উঠল, অর্ণব তুই? অর্থি যে কতটা খুশি হয়েছে তা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। অর্ণব ভেতরে এসে বলল, বড় আম্মু তোর জন্য আচার বানিয়ে দিয়েছেন, আর তোর সব প্রিয় ফল পাঠিয়েছেন বড় আব্বু। আর আম্মু তোর জন্য একটু পায়েস বানিয়ে দিয়েছেন আসার সময়, সেগুলোই নিয়ে এলাম। অর্থির চোখ ছলছল করে উঠল। কতদিন পর তার পছন্দের সব দেখবে, খাবে। ফায়াজ পাশ থেকে বলল, অর্থি, এসবের কোনো প্রয়োজন ছিল কি? তোমার কি খেতে চাইছে? তোমার কি খেতে মন চাইছে আমাকে বলতে, আমি তোমার পছন্দের ফলগুলো নিয়ে আসতাম। তোমাদের বাড়ি থেকে নিয়ে আসার কি খুব প্রয়োজন ছিল? ফায়াজের গুরু গম্ভীর আওয়াজে ধাতস্থ হলো অর্থি। নিজেকে স্বাভাবিক রেখে একবার বাইরের দিকে দৃষ্টিপাত করলো। বস্তায় ফল রাখা আছে। পুনরায় ফায়াজের দিকে চোখ রেখে মিহি কণ্ঠে বলে উঠল, আপনি হয়তো সব এনে দিতেন, কিন্তু মায়ের যত্ন করে বানানো আচার, চাচির যত্ন করে বানানো পায়েস, আর বাবার তদারকিতে পছন্দ করা ফলগুলো, এসবের মাঝে যে ভালোবাসাটা আছে সেটা আপনি আমায় এনে দিতে পারতেন না? ফায়াজ অর্থির দিকে হা করে তাকিয়ে আছে। সেদিনের মেয়েটা কি বলল এসব? এতটা বুদ্ধিসম্পন্ন কথা অর্থি বলছে, তা বিশ্বাস হচ্ছে না ফায়াজের। অর্ণব ওদের ধ্যান ফেরানোর জন্য গলা ঝাড়ল। দুজনেই স্বাভাবিক হলো। অর্থি অর্ণবের এক হাত ধরে বলল, যখন এসেছিস আজ আর ছাড়ছি না, তোকে তোর পছন্দের রান্না করে খাওয়াবো। আমি চলে যাব, আমাকে শুধু এগুলো নিয়ে আসতে বলেছে, আমার ওদিকে কাজ আছে।
ফায়াজ তখন অর্ণবের কাঁধে হাত রেখে বলল, তা আর হচ্ছে না। সেদিনও চলে গেছো, আজও চলে গেলে সেটা আমি মেনে নেব না। বুঝেছো শালাবাবু? ফায়াজ হাসতে হাসতে শালাবাবু বলে সম্বোধন করায় অর্ণব হেসে দিল। অর্থি তার হাতের চায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই চা, ফারিয়া আমাকে চা বানাতে বলে কোথায় গেল আবার? হতাশ কণ্ঠে প্রশ্ন করল অর্থি। চারিদিকে চোখ বুলালো অর্ণব। সত্যি তো, ফারিহাকে কোথাও দেখছে না। সেই তো প্রথমেই দরজাটা খুলেছিল। ফারিহা উপরে গেছে, দরজা খুলল। জানি না কি হলো, আবার দেখলাম দরজা বন্ধ করে উপরে চলে গেছে। ভাইয়া একটু ডাক শুনে পেছনে দৃষ্টি রাখলো সবাই। ফারিহা এসেছে। তার পরনে একটা লাল আর কালো রঙের সংমিশ্রণের থ্রি পিস। এই থ্রি পিসে ফারিহাকে সুন্দর মানিয়েছে। চুলগুলো বেনুনি করে সামনের দিকে এনে রেখেছে। একটু হালকা সেজেছে, যাকে বলে নো মেকআপ লুক। ফায়াজ জিজ্ঞেস করলো, তখন দৌড়ে চলে গেলি কেন? আর কোথায় যাচ্ছিস? ফারিহা আমতা আমতা করে বলল। বের হব। অর্থি এগিয়ে এলো ফারিহার কাছে, মুখ গোমরা করে বলল, আমাকে চা বানাতে দিয়ে এখন তুমি চলে যাচ্ছ? এসো, আমি চা গরম করে দিচ্ছি। ফারিহা নাকচ করে অর্থের উদ্দেশ্যে বলে উঠল। ভাবি পরে খাবো, আমি এখন বাইরে যাব। অর্ণব দরজার কাছে রাখা বস্তাটা নিয়ে এলো ভেতরে। তখন শুনতে পেল ফারিহা তার ভাইকে বলছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে ভাইয়া? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। ফায়াজ ব্যস্ততা দেখালো। তার এখন হাসপাতালে যেতে হবে। এখন বাইরে কোথাও যাওয়া সম্ভব নয় তার। হঠাৎ ফায়াজ অর্ণবকে দেখে বলল, তুই তাহলে অর্ণবের সাথে ঘুরে আয়, আমি আজ সত্যি ব্যস্ত আছি। বিস্ফোরক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো ফারিহা। অর্ণবও তাই। হঠাৎ ফায়াজ এই কথা বলবে কারোরই ধারণায় ছিল না। ফারিহা পড়ে গেল অস্বস্তিতে। এর সাথে ঘুরতে যাবে ও? গেলেই তো এটা করো না ওটা করো না বলে ধমকাবে। অন্যদিকে অর্ণব ভাবছে কিভাবে একটা মেয়েকে এইভাবে তার সাথে যেতে বলা হচ্ছে। সে তো আদৌ বিশ্বাসের যোগ্য কিনা যাচাই করলো না। বড় লোকদের বড় বড় কারবার। সে কিছু বলবে তার আগে ফারিহা বলে উঠল, কারো যাওয়ার দরকার নেই ভাইয়া, আমি একা যেতে পারবো। চোখ ছোট হয়ে এলো ফারিহার। অর্ণবকে সে ভয় পায়, না জানি সাথে থাকলে কি বলবে। পরে ওর ঘোরাঘুরিটাই নষ্ট হবে। কিন্তু অর্ণব ফারিহার কথার উল্টো বুঝলো। সে ভাবলো ফারিহা বোধহয় তাকে অপমান করছে। সে মেয়েদের সাথে তেমন মিশে না বলে বোধহয় ফারিহা এভাবে বলছে, নাকচ করছে তার সাথে বেরোনোর। অর্থে আর ফারিহাকে অবাক করে দিয়ে অর্ণব তড়িৎ গতিতে বলে উঠল, ঠিক আছে ভাইয়া, আমি নিয়ে যাব। ফায়াজ কিছুটা খুশি হয়ে ফারিহাকে বলল, যা এবার। অর্ণব যাকে বলেছে বেশি ঘোরাঘুরি করবি না কিন্তু। ফারিহা অসহায় চোখে তাকালো অর্ণবের দিকে। এটা কি হলো? অর্ণব হঠাৎ রাজি হলো কেন? অর্থি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর ভাবছে অর্ণব আবার কবে থেকে মেয়েদের সঙ্গ দিচ্ছে। ও তো এটা কখনোই করেনি। ফারিহা গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। ফায়াজ অর্ণবকে বুঝিয়ে বলল, ওকে একটু সাবধানে রেখো। আসলে চুপচাপ হলেও কিছুটা উড়নচণ্ডী ফারিহা। মনের বিরুদ্ধে সে কখনোই যায়নি। মন যা চেয়েছে তাই করেছে। আমরা ওকে বাধা দেইনি। প্রথমবার তোমার সাথে পাঠাচ্ছি, দেখে রেখো। অর্ণব আশ্বাস দিয়ে ফায়াজকে বলল, অর্ণব দায়িত্ব নিলে তা পালন করতে জানে ভাইয়া, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো ওকে নিয়ে। অর্ণবের কথায় মুগ্ধ হলো ফায়াজ। ছেলেটা বয়সে ছোট হলে ওর প্রখর বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ বেশ সুদৃঢ়। মাঝে মাঝে অবশ্য অবাক হয় ফায়াজ। এই অল্প বয়সে এতটা এগিয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। পরিবার থেকে বেশ ভালো শিক্ষাই পেয়েছে তাহলে। অর্ণব আর কিছু না বলে বাইরে চলে গেল। অর্ণব যাওয়ার পর ফায়াজকে অর্ণবের মেইলি ব্যাপারটা বলে ফেললো অর্থি। হাসলো ফায়াজ, বলল এসব নিয়ে না ভাবতে। জিজুর কথা ফেলতে পারবে না বলে রাজি হয়েছে। মাঝে মাঝে নিজের ইচ্ছের বিরুদ্ধেও কিছু কাজ করতে হয়, যা অন্যের জন্য কল্যাণ বয়ে আনে। সুন্দর ঝলমলে সূর্য উকি দিচ্ছে বাইরে। আশপাশ থেকে মৃদু ও শীতল হাওয়া বইছে। আকাশে শুভ্র মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি আসার সম্ভাবনা এখন নেই, তবে বলা যায় না কখন হুট করে বৃষ্টি চলে আসে। আজকাল বলা নেই কওয়া নেই, হুট করে আকাশ কালো মেঘ হানা দেয়। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে। অর্ণব বাইরে এসে দেখে ফারিহা নেই। রাস্তার দিকে চোখ বুলালো ও, কিন্তু ফারিহাকে সে দেখতে পেল না। কপালে গভীর ভাঁজ পড়ল তার। মেয়েটা কি তবে একা একাই চলে গেল? কি জেদি আর একরক্ষা মেয়ে রে বাবা। ভীষণ রাগ উঠে গেল অর্ণবের। দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে রাগ ব্যক্ত করার চেষ্টা করছে সে। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বাইকের কাছে এগিয়ে গেল। চাবিটা বাইকেই আছে।
ব্যাগ থেকে চাবিটা নিয়ে সবে পকেটে ঢুকিয়েছে, এমন সময় পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেল। অর্ণব পিছনে তাকিয়ে চমকে যায়। অর্ণবের পেছনে ফায়াজদের বাগানে দাঁড়িয়ে আছে ফারিহা। ফায়াজদের বিশাল বড় একটি বাগান আছে, যার একপাশে পরিবেশ বান্ধব গাছ, মাঝে মাঝে লম্বা সুন্দর একটা রাস্তা। অপর পাশে এক ভাগে বিভিন্ন ফল গাছ ও অন্য ভাগে বাহারি রকম ফুলের গাছ লাগানো আছে। বাসায় ঢোকার আগেই বাগানটা সর্বপ্রথম চোখে পড়ে। অর্ণব দেখলো ফারিহা একটা কাঠ গোলাপ ফুল ছিঁড়ে কানে গুঁজে দিয়েছে। মনে মনে ভাবছে, যাক তাহলে যায়নি কোথাও, এখানে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অর্ণব। পকেট থেকে চাবিটা বের করে হাতের মধ্যে রাখলো। বাইকের উপর একটু হেলান দিয়ে হাতের আঙ্গুলের মধ্যে চাবিটা ঘোরাতে ব্যস্ত হয়ে পড়ল। দৃষ্টি ফারিহার উপর সীমাবদ্ধ। অন্যদিকে ফুল কানে দেওয়ার পর নিজের হাত ঘড়ির দিকে তাকালো ফারিহা। সময় দেখে সামনের দিকে এগিয়ে এলো। অর্ণবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ল ওখানে। এটাই ঘটার ছিল, কি আর করবে। মাথা নিচু করে এগিয়ে গেল সামনের দিকে। হেঁটে হেঁটে কিছুক্ষণ পর অর্ণবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। মাথা নিচু করে আছে আগের মতোই। ভেতর থেকে অর্ণব ফারিহাকে দেখে হাসছে, কিন্তু প্রকাশ করছে না। মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, বাইকে উঠে এসো। কোথায় যাবে? ফারিহা সংকোচ বোধ করে বলল, আমি বাইকে যাব না। ভ্রু কুঁচকে নিল অর্ণব। কিছুটা ঝুঁকে এলো ফারিহার দিকে। তাতেই ফারিহা ভয়ে কিছুটা ঘাবড়ে যায়। অর্ণব জিজ্ঞেস করলো, বয়ফ্রেন্ডের বাইক আছে বুঝি? চোখ তুলে তাকালো ফারিহা। অর্ণবের মুখ একদম তার মুখের সামনে। দুজনের চোখ দুজনের চোখের মধ্যে সীমাবদ্ধ। অর্ণবের গভীর দুই চোখে ফারিহার ভীত নিষ্পাপ চোখের সরলতা আটকে গেল। এই নিষ্পাপ চোখের দিকে তাকালে অর্ণবের সব দাম্ভিকতা গায়েব হয়ে যায়। কেন এমন হয় অর্ণব তা নিজেও উপলব্ধি করতে পারেনি। তবে সে এটা বুঝে, ফারিহাকে দেখলে এখন আর রাগ লাগে না, বরং ভালোই লাগে। মিষ্টি বাচ্চা একটা মেয়ে, সবসময় যার মধ্যে ভয় ভয় একটা ব্যাপার লক্ষ্য করা যায়। না হলে তাকে দেখা মাত্রই কেন সে নিজের পোশাক পরিবর্তন করে ফেলল? অর্ণব কি এতটাই রাগী যে ওকে বকবে সবসময়? ভাবতে ভীষণ হাসি পেল অর্ণবের। ওসব কিছু না, আমার ভালো লাগে না। কি আর করার, তোমাদের মতো তো আর আমার বিশাল বড় গাড়ি নেই যে ওটা করে ঘুরতে নিয়ে যাব। আপনাকে বলছি আমি যাব আপনার সঙ্গে। তোমার ভাই বলেছে, তার কথা তো আর ফেলতে পারি না। ভদ্রতা হয়ে যাবে তো। আমার ভাইয়া বললে আপনি সব শুনবেন? যদি ভাইয়া অন্য কিছু বলে রাজি হবেন? কিঞ্চিত ভ্রু কুচকে ফারিহার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণব। অন্য কিছু বলতে কি বোঝালো এই মেয়ে? ফারিহা শুকনো ঢুক গেল। হঠাৎ হঠাৎ তার মুখ দিয়ে কি সব বেরিয়ে যায়। ফারিহা আমতা আমতা করে বলল, চলুন। অর্ণব কথা বাড়ালো না, বাইকে উঠে পড়ল। নিজের হেলমেট পরে আরেকটা এগিয়ে দিল ফারিহার দিকে। ততক্ষণে ফারিহাও বাইকে চেপে বসেছে। অর্ণব হেলমেট ধরে আছে, কিন্তু ফারিহা নিল না। নাকচ করে বলল, আমার এটা ভালো লাগে না। বাইকে না ওঠার প্রধান কারণ এই হেলমেট। নিজেকে জোকার জোকার মনে হয়, খাঁচায় বন্দি পাখির মতো। এটা তোমার সেফটিরই জন্য। লাগবে না ভাইয়া। ওকে, এখন বলো কোথায় যাবে? অর্ণব হেলমেটটা রেখে দিল। ফারিহা কিছুক্ষণ ভাবল। আকাশের দিকে তাকিয়ে দেখল একটু একটু কালো মেঘ জমে আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ঠোঁটে আলতো হাসির রেখা টেনে বলল, লিকের পারে। অর্ণব বাইক স্টার্ট দিল। উদ্দেশ্য বসুন্ধরা অ্যান্ড ব্লকের পাশের লেকটা। ফায়াজ রেডি হয়ে সবে নিচে নেমেছে। ড্রয়িং রুমটা ভালো করে চেক করে নিল। কেউ নেই আপাতত। রান্নাঘরে উকি দিয়ে দেখলো অর্থি খুব মনোযোগ সহকারে রান্না করছে। জায়গাটা ফাঁকা দেখে ভালো একটা সুযোগ পেল বলে মনে হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল সে রান্নাঘরের দিকে। অর্থি শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করতে ব্যস্ত। মুখ আর গলার উন্মুক্ত অংশ ঘেমে ভিজে গিয়েছে। ফায়াজ নিজের পকেট থেকে একটা টিস্যু বের করলো। সেটা নিয়ে এগিয়ে গেল অর্থির দিকে। নিজের হাতে থাকা টিস্যু নিয়ে অর্থির কপালের ঘাম মুছে দিতে লাগলো। ঘটনায় হঠাৎ চমকে উঠল অর্থি। পাশ ফিরে তাকালো। ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ফায়াজকে দেখে সে বলল, আপনি হঠাৎ এখানে এলেন যে? হাসপাতালে যাবেন না? যাব। তার আগে বলো যে এভাবে লাফিয়ে উঠলে কেন? ভয় পেয়েছো? কিছুটা। কাকে? আমাকে? আপনাকে কেন? আসলে হঠাৎ করে এলেন তো তাই। বলেই চুলার আঁচ কিছুটা কমিয়ে দিল সে। পাশ ফিরে তাকে দেখলো ফায়াজ কিছুটা এগিয়ে এলো তার দিকে।
মতলব ভালো ঠেকছে না দেখে অর্থি বলে উঠল। আপনার দেরি হচ্ছে না? ফায়াজ আরও এগিয়ে এলো অর্থির দিকে। হালকা কাঁপছে মেয়েটা, পেছনে যেতে যেতে একদম দেয়ালের সাথে লেপ্টে গিয়েছে। ব্যাস, অর্থির দুই পাশে দেয়ালে হাত রেখে তাকে নিজের মধ্যে আবদ্ধ করে দিল ফায়াজ। অর্থির চোখ সরু হয়ে এলো, ঠোঁট কাঁপছে, হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগলো। ফায়াজ গম্ভীর হয়ে বলল, এভাবে দূরে সরে যাও কেন বারবার? আমি কি খুব খারাপ? না। নিখুঁত স্বীকারোক্তি দিল অর্থি। ফায়াজ স্মিত হাসল, একটু ঝুঁকে এলো অর্থির মুখ বরাবর। এবার যেন অর্থির কোনো কাঁপাকাঁপি নেই, শুধু ফায়াজের চোখের দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। অর্থির এভাবে তাকানো দেখে ফায়াজ নিজেও কনফিউজড হয়ে গিয়েছে। কোথায় ও ভেবেছিল সে অর্থির কাছে আসবে আর অর্থি লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করবে, কিন্তু হলো তা পুরো উল্টো। ফায়াজ অর্থির চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, ওভাবে কি দেখো? আপনাকে। আমাকে? হ্যাঁ। কেন? জানি না। তাহলে কি জানো? আপনি আমায় ভীষণ ভালোবাসেন, এটাই জানি। ঠোঁট প্রসারিত করে হাসলো ফায়াজ। অর্থি এবার কথাটা বলেই লজ্জা পেল, চোখ নামিয়ে নিল। ফায়াজ অর্থির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, হাতের উল্টো পিঠে চুমু খেল সে। এরপর খুব ধীরে মুখ নামিয়ে আনলো অর্থির ঠোঁটের কাছে, অধরে অধর জোড়া স্পর্শ করে সরে এলো। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে অর্থির মুখমণ্ডলে। ফায়াজ অর্থির মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল, শুধু আমি না, তুমিও আমাকে ভালোবাসো সুদর্শিনী, তবে তা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারোনি। ব্যাপার না, আমি অপেক্ষা করব তোমার স্বীকারোক্তির। সেদিন অন্য এক প্রেম কাহিনী শুরু হবে আমাদের। ফায়াজের কথাগুলো শুনে তার দিকে দৃষ্টি আরোপ করলো অর্থি। মুচকি হেসে বলল, সাবধানে গাড়ি চালাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন, অপেক্ষা করব। তুমিও নিজের খেয়াল রাখবে, শালাবাবুকে ভালো করে খাওয়াবে। চেষ্টা করব দ্রুত বাসায় ফেরার। যাওয়ার আগে অর্থির কপালে উষ্ণ অধর ছুঁয়ে দিয়ে গেল ফায়াজ। অর্থির এসবে অভ্যাস হয়ে গেছে, প্রতিনিয়ত সে একটু একটু করে ফায়াজকে নিজের মন দখলের অধিকার দিচ্ছে। চুলার আঁচ বাড়িয়ে দিল পুনরায়। রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, অর্ণব বেশি দেরি করবে না। কি করছে কে জানে, হঠাৎ করে এসে ফারিহাকে নিয়ে যেতে রাজি হলো কেন? ল্যাকের পারে এসে যেন এক অন্য ফারিহাকে দেখছে অর্ণব। এতটা প্রাণোচ্ছল কাউকেই আজ পর্যন্ত দেখেনি সে। বাইক থেকে নেমে অর্ণবের তোয়াক্কা না করে ফারিহা দৌড় দিল। অর্ণব তাজ্জব বনে গিয়েছিল ফারিহার এই কাণ্ডে। ফারিহা দৌড়ে একদম ল্যাকের কাছে চলে গিয়েছিল, জুতা জোড়া খুলে পাশে রেখে নরম ঘাসের উপর হাঁটতে লাগলো। আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে, শীতল ঠান্ডা বাতাস বইছে, পরিবেশটা সুন্দর। অর্ণব বাইক থেকে নেমে ফারিহার কাছে যেতে নিল। ফারিহা ঘাসের উপর পা ফেলে লাফ দিচ্ছে, হাসছে, নাচছে। সে যে অর্ণবের সাথে এসেছে এটা প্রায় ভুলেই গেছে যেন। অর্ণব দুই হাত বুকে ভাঁজ করে প্রাণবন্ত ফারিহাকে দেখছে। এত পরিবর্তন কি করে হয়ে যায় মুহূর্তে। ল্যাকের পারে অনেক মানুষের ভিড়। অর্ণব জানতো না এখানে এমন ভিড় হবে, জানলে কখনোই ফারিহাকে নিয়ে আসতো না। ও দেখলো কিছু বখাটে ছেলে ফারিহার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই রাগ উঠে গেল অর্ণবের। সে জোরে জোরে হেঁটে ফারিহার কাছে গিয়ে পৌঁছেছে। ফারিহা ঘুরতে লাগলো, দুই হাত দুই দিকে রেখে মুক্ত পাখির মতো। আপাতত সে নিজের মধ্যে ডুবে আছে। হঠাৎ করে নিজের হাতের উপর শক্ত হাতের চাপ অনুভব করলো সে। পেছন ফিরে তাকিয়ে দেখলো অর্ণব রাগের দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। অর্ণবকে দেখে তার সম্বিত ফিরল, ফ্যাল ফ্যাল করে অর্ণবের দিকে তাকিয়ে আছে সে। চলো এখান থেকে। অর্ণব তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ফারিহা মন খারাপ করে অর্ণবের সাথে যেতে নিল, কিন্তু হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। সবাই ছুটাছুটি করে ল্যাকের পাড় থেকে চলে যাচ্ছে। ফারিহা বৃষ্টি দেখে যেন আরও পাগল হয়ে গেল। সে এক ঝটকায় অর্ণবের হাত ছেড়ে দৌড় দিল, বৃষ্টির মধ্যেও ভিজতে লাগলো। খিলখিল করে হেসে উঠল, দুই হাত দুই দিকে মিলে বৃষ্টির ফোঁটা শরীরে মাখতে লাগলো। অর্ণব অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। ফারিহা হঠাৎ কি যেন মনে করে অর্ণবের কাছে এলো। অর্ণবের একটা হাত ধরে তার সাথে নিয়ে গেল। অর্ণবও যেন তার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। বৃষ্টিতে ভেজে চুপচুপে অবস্থা দুজনেরই। ফারিহা কিছুটা কাদাযুক্ত পানি দেখে খুশি হয়ে অর্ণবের উদ্দেশ্যে বলল, কখনো কাদার মধ্যে লাফালাফি করেছেন? হ্যাঁ, ছোটবেলায়। চলুন আজ আবারও আপনার ছোটবেলায় ফিরে যাই। ভ্রু কুচকে তাকিয়ে রইল অর্ণব ফারিহার দিকে।
ফারিহার চোখে এখন ভীতি ভাবটা নেই, চোখ দুটো আনন্দে সর্ষে ফুলের মতোই উজ্জ্বল হয়ে আছে। ফারিহা অর্ণবের হাত ধরে কাদায় নেমে গেল। অর্ণবের 2 হাত ধরে সে কাদার মধ্যে লাফিয়ে যাচ্ছে, হাসছে খিলখিলিয়ে। ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে মুখে, বৃষ্টির ফোঁটায় কাজল গেছে ছড়িয়ে। বিন্দু বিন্দু জল এসে ঠোঁট ভিজিয়ে দিয়েছে। কতটা স্নিগ্ধ ও মায়াবী লাগছে ফারিহাকে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই দিকে। নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। তা দেখে থেমে গেল ফারিহা। এতক্ষণ ধরে কি করে চলেছে ও? এই অর্ণব এভাবে কেন তাকিয়ে আছে ওর দিকে? চোখে এবার ভয় ঢুকে পড়ল তার। অর্ণবের হাত দুটো ছেড়ে দিল, চোখ নামিয়ে নিল। কিয়ৎক্ষণ পর তাকিয়ে দেখল অর্ণব আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছে। চোখের পাতা কাঁপছে ফারিহার। মিনমিন গলায় বলে উঠল, সরি, আমার আপনাকে জোর করা ঠিক হয়নি। ফারিহার এমন আগের মতো ভয়ে ভয়ে কথা বলার ধরন দেখে হেসে ফেলল অর্ণব। তারপর তাকে অবাক করে দিয়ে ফারিহার হাত ধরে নিজেই লাফাতে শুরু করলো কাদার পানিতে। চোখ বড় বড় হয়ে গেল ফারিহার। ভয় ভীতি কেটে গেল মুহূর্তেই। একটা হাসি দিয়ে সেও তালে তাল মিলিয়ে লাফাতে থাকলো। অর্ণবের মনে পড়ে গেল শৈশবের স্মৃতি। গ্রামে আগে কত এরকম কাদার মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করেছে। এতগুলো বছর পর আবারও সেই সুযোগটা পেয়েছে। মনের আনন্দে দুজনেই লাফালাফি করছে কাদার মধ্যে। ফারিহা খেয়াল করলো অর্ণবের সারা শরীর ভিজে একেবারে যা তা অবস্থা। সাদা শার্ট পরেছিল অর্ণব, সেটা ভিজে গায়ের সাথে লেপ্টে রয়েছে। সাদা শার্ট পরার ফলে অর্ণবের পেটানো শরীর দৃশ্যমান। গোটানো হাতার উন্মুক্ত অংশে হাতের পেশিগুলো ফুলে আছে। গালের খোঁচা দাড়িগুলোর মধ্যে জল জমে আছে বিন্দু বিন্দু। অমোঘ আকর্ষণে সেদিকে চেয়ে থাকে ফারিহা। কিছুক্ষণ পর নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেল। পাগল হয়ে গেল নাকি সে? মাথা থেকে বাদ দিয়ে দিল, পুনরায় অর্ণবের সাথে ভিজতে লাগলো। সকালবেলা অথৈর সাথে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা, যার র্যাশ এখনও অব্যাহত রয়েছে। আজ হঠাৎ করে অথৈর মা তার রুমে ঢুকেন। অথৈ তখন পড়ছিল। উনি ঢুকে প্রথমে জিজ্ঞেস করেন তার নামে করা ডিপিএসের কাগজগুলো সে কোথায় রেখেছে। অথৈ বিছানার তলায় ইশারা করে দেখিয়ে দিল। সে পুনরায় পড়া আরম্ভ করলো। এদিকে বিছানার তলায় তুষক উল্টিয়ে অথৈর মা কাগজপত্রগুলো হাতে নিলেন। তুষক রাখার সময় তিনি একটা ফটো দেখতে পান। কৌতূহল বশত ওটা হাতে নিয়ে দেখতে থাকেন কার ছবি। এক অজানা অচেনা ছেলের ছবি নিজের মেয়ের বিছানার নিচে দেখতে পেয়ে বুকটা হঠাৎ ধক করে উঠল ওনার। কাপা হাতে ছবিটা নিয়ে অথৈর সামনে গেলেন। মায়ের উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে মায়ের দিকে তাকালো অথৈ। মায়ের চোখ মুখ কেমন অন্ধকার হয়ে আছে। অথৈ বোঝার চেষ্টা করছে হঠাৎ এমন কালো হয়ে গেল কেন মায়ের চেহারা। অথৈর মা তার দিকে ছবিটি বাড়িয়ে দিয়ে বললেন, ছেলেটাকে অথৈ? ছবিটা দেখে বিস্ফোরক দৃষ্টিতে তার মায়ের দিকে চেয়ে রইল অথৈ। শুকনো ঢুক গেল সে। কথাগুলো যেন গলায় আটকে গিয়েছে। এই ছবি আবার কোথায় পড়েছিল কে জানে। সব তো পুড়িয়ে দিয়েছিল। এটা আবার কোত্থেকে এলো? আমি কিছু জিজ্ঞেস করেছি অথৈ? টান টান গলা মায়ের। অথৈ কিছু বলতে পারছে না, শুধু একবার ছবির দিকে ও একবার মায়ের দিকে তাকাচ্ছে। মেয়েকে চুপ থাকতে দেখে রেগে শেষমেশ একটা থাপ্পড় দিয়ে বসেন উনি। চোখ খিচে বন্ধ করে আছে অথৈ। টুপ করে বাম চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর। এমন পরিস্থিতিতে পড়বে আগে কখনো ভাবিনি। ভাইয়ের সামনে ধরা খেলো, এখন মায়ের সামনেও। অথৈ তবু চুপ থাকায় এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওনার। রাগে গর্জে উঠে বললেন, এই শিক্ষা দিয়েছি তোমাকে আমরা? কলেজে এসব করতে যাও? মা বাবার কথা ভাবলে না? এখন এই মুখ কাকে দেখাবো আমরা? তোমার বড় আব্বু জানলে কি হবে ভাবতে পারছো? এবার অথৈ ভয়ে কেঁপে উঠল খানিকটা। কাপা গলায় ধীরে ধীরে বলল, আম্মু, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এর ছবি তোমার কাছে কি করছে? আমাকে বোকা পেয়েছো? ঠিক তখনই অথৈ রুমে প্রবেশ করেন ওর বাবা আদনান হোসেন। স্ত্রীকে মেয়ের উপর চুটপাট করতে দেখে এগিয়ে এলেন উনি। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? অথৈর মা এগিয়ে সে আদনান হোসেনকে ছবিটা দেখিয়ে বললেন, তোমার মেয়ের বিছানার নিচে এই ছবিটি পেয়েছি। জিজ্ঞেস করলে বলে নাকি কোনো সম্পর্কই নেই এর সাথে। তাহলে ওই ছেলের ছবি কেন বিছানার নিচে রেখে দিয়েছে ও? জিজ্ঞেস করো মেয়েকে। অথৈ ভাবতেও পারেনি আজকে এসব হবে। চোখের জলে টইটুম্ব রাখি পল্লব।
আদনান হোসেন কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে অথৈর সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন মেয়েকে। এটা কে অথই? সত্যি করে বলো। অথৈ মাথা নিচু করে নিল। বাবার সামনে চোখ তুলে তাকানোর সাহস নেই ওর। দাঁত দিয়ে নিচে ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে সে। ঘরের মাঝে পিনপত নীরবতা বিদ্যমান। সবাই অথৈর মুখের দিকে চেয়ে আছে, কিন্তু অথৈ নির্বাক হয়ে নত হয়ে আছে। নিরুত্তর অথৈকে দেখে মনে সন্দেহের বীজ আরও দৃঢ় হতে থাকলো তার মা বাবার। অর্ণব সবে এসেছে। অথৈর ঘরে মা বাবাকে একসাথে দেখে ভ্রু কুঁচকে যায় মুহূর্তেই। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট রেগে আছেন ওনারা অথৈর উপর। আর অথৈ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্ণবকে দেখা মাত্রই অথৈ ছুটে এসে জড়িয়ে ধরল। ভাইয়ের বুকে নিরাপত্তা পেয়ে অঝরে কান্না শুরু করলো মেয়েটা। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছেন তার মা বাবা। অর্ণব অথৈর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? কি হয়েছে ভাইয়াকে বল। আর তোমরা এখানে কি করছো? অথৈর মা এগিয়ে এসে শাসনের সুরে অর্ণবকে বললেন, বোনকে কলেজে নিয়ে যাও, অথচ বোন কি করে বেড়াচ্ছে তার খবর রাখো না? ভাই হয়েছো কেন তাহলে? অর্ণব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। তা দেখে আদনান হোসেন ছবিটি এগিয়ে দিলেন অর্ণবের কাছে। অর্ণব দেখল একটা ছেলে হাসি খুশি হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা হলো শিহাব। ছবির দিক থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকিয়ে আছে অর্ণব। আদনান হোসেন রাগান্বিত হয়ে বললেন, তোমার লক্ষ্য রাখা উচিত ছিল বোনের প্রতি। অর্থের এক কোণাও তোমার বোন হতে পারবে না। এত অধঃপতন কি করে হলো এই মেয়ের? তোমার বড় আব্বু জানলে কি হবে ভেবেছো? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি সব জানি আব্বু আম্মু। ছেলের কথায় অবাক হয়ে বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন ওনারা। অর্ণব সব জেনেও চুপ ছিল, কিচ্ছু বলেনি বোনকে, শাসন করেনি। আশ্চর্য লাগলো ওর ব্যবহার ওনাদের কাছে। আদনান হোসেন অর্ণবের উপর কপট রাগ দেখিয়ে বলে উঠলেন, তুমি জানতে তাও কিচ্ছুটি বলনি ওকে? হ্যাঁ বলছি, থাপ্পড় দিয়েছি। কঠোর হয়েছি বলেই এখন ওকে নিজের সাথে নিয়ে কলেজে আসা যাওয়া করি। আর কিছু বলবে? এখন এটা বলো যে এই ছেলের সাথে কি ওর এখনো সম্পর্ক আছে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, না, কোনো সম্পর্ক নেই। ছবিটা আমাকে দাও। আদনান হোসেনের কাছ থেকে ছবিটা নিয়ে নিল অর্ণব। অথবা এখনও চোখের জল ফেলছে। আদনান হোসেন ছেলেকে বললেন, তোমার বোনকে বলে দাও এইচএসসি পরীক্ষা দিলেই ওর জন্য আমি পাত্র খুঁজব। ওকেও খুব জলদি বিয়ে দিয়ে দেব, না হলে এই মেয়ে বংশের মানসম্মান ডুবাবে। আদনান হোসেন দ্রুত পায়ে গটগট করে হেঁটে চলে গেলেন। অথৈর মা ওর সামনে এসে বলল, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুই আমার পেট থেকে বেরিয়েছিস, কলেজে তোকে ভালো পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, আর তুই বাইরের ছেলের সাথে সম্পর্ক পাতিয়ে বসলি। অলক্ষী কোথাকার! একে একে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণব বোনের মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, পাগলি, কাঁদছিস কেন? চোখ মুছ। অথৈ অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, ভাইয়া আমার পড়ালেখা। অথৈর কথা শেষ হওয়ার আগে অর্ণব বলে উঠল, ভাই আছি তো নাকি? তুই শুধু মনোযোগ দিয়ে পড়, বাকিটা আমি সামলে নেব। অথৈ আহত গলায় বলল, ভাইয়া আমি অনেক বড় ভুল করেছি। এভাবে ঠকে যাব জানলে কখনোই সবার বিরুদ্ধে গিয়ে সম্পর্কে জড়াতাম না, বিশ্বাস করো। এখন এসব কথা বাদ দে তো, কলেজ যাবি তো নাকি? অথৈ চোখ মুছে মাথা উপর নিচ করে বলল, রেডি হ, আমি আসছি। অথৈ মলিন হাসল। অর্ণব চলে গিয়েছে। অথৈ আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে, আজ যেন আয়নাও তাকে উপহাস করছে। জীবনটা ভীষণ জটিল হয়ে গিয়েছে। একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো অথৈ। কলেজ যাবে বলে সব কিছু গোছগাছ করতে লাগলো। সকাল হতেই ওর থেকে নিয়ে বেরিয়ে পড়লো ফায়াজ। ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। ফারিহার কয়দিন ছুটি আছে বলে তাকে নিয়ে আসেনি। সেদিন অর্ণব ফায়াজকে বলল ফারিহার উপর তার নজর দেওয়া উচিত। ফায়াজ জিজ্ঞেস করতেই অর্ণব আর না বলে থাকতে পারল না। অথর সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা ফায়াজকে বলেছে সে। সবটা শোনার মাত্রই ফায়াজও চিন্তিত হয়ে পড়েছিল। অর্ণব বলল সময় থাকতে এখনই বোনকে নজরবন্দি করতে, না হলে পরে বিপদ হতে পারে। অর্ণবের কথা ভালো লাগলো ফায়াজের। কি সুন্দর করে কথা বলে ছেলেটা। ফায়াজও তার পরিবার ফারিহাকে এতদিন স্বাধীনতা দিয়েছিল, এত কিছু নিয়ে ভাবেনি। কিন্তু এখন অথৈর কথা শুনে মনে হচ্ছে ভাবা দরকার। ওর থেকে বিদায় জানিয়ে
ফায়াজ চলল তার নিজ গন্তব্যে। যেতে যেতে চলতি পথে কল করলো অর্ক। ফায়াজ খুশি মনে কল রিসিভ করলো, ফোনটা স্পিকারে দিয়ে পাশে রেখে দিল। পাশ থেকে অর্ক বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোর খবর বল। এই তো আলহামদুলিল্লাহ। শোনো, শোনার জন্যই কান পেতে আছি। বল, সব ঠিকঠাক? কিছু বুঝলি? অবস্থা ভয়াবহ। ব্রজরা কুচকে নিল ফায়াজ। বলল, মানে কি হয়েছে? ষড়যন্ত্র করছে? কি ছক কষছে জানতে পেরেছিস? ধুর, তুমি যেভাবে বলছো এতটাও না। ছেলেটা তো এত ভয়ানক না, তুমি আমায় শুধু ভয় দেখালে। কি বলছিস? খুলে বল তো। গাড়িটা একপাশে দাঁড় করালো ফায়াজ। ফোনের দিকে কর্ণপাত করে অর্কের কথা শোনার চেষ্টা করছে। অর্ক বলল, আমি নজর রেখেছিলাম তুমি বলার পর। কলেজে আসার আগে একবার পিছু নিতাম, কলেজ শেষে আবার নিতাম। তেমন কিছুই নজরে আসেনি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, চোখে মুখে আতঙ্ক ছিল। সেটা কিসের জন্য তা জানি না, মনে হয় কোনো কারণে ভয় ছিল। ফায়াজ ভাবলো কিছুক্ষণ, অতঃপর গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, ঠিক আছে, সাহায্য করার জন্য ধন্যবাদ তোকে। অর্ক লজ্জা পেয়ে বলল, আরে কি বলো, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কাজ, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট না? স্মিত হাসলো ফায়াজ। একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এখন আর ভয় নেই। ওই সারোয়ার সোজা হওয়ার মানুষ নয়, তা ফায়াজ জানতো। তাই সে অর্ককে কাজে লাগিয়েছিল সারোয়ারের উপর নজর রাখার। সে যদি তার অনুপস্থিতিতে অর্থের কোনো ক্ষতি করে দেয়। এখন অর্কের মুখ থেকে সেসব কোনো লক্ষণ নেই শুনে হাফ ছেড়ে বাঁচল। কিন্তু মনে একটাই খটকা রয়ে গেল। হঠাৎ কি এমন হলো যে সারোয়ার ভয়ে আতঙ্কে আছে? ফায়াজের খুর কাটলো অর্কের কথায়। কোথায় তুমি? হ্যালো। ধাতস্থ হয়ে ফায়াজ জবাব দিল, আছি, বল কি বলবি? সব তো বলেই দিয়েছি। আচ্ছা, তাহলে এখন রাখছি। রাখো তবে, আমিও যাই, আমার কলেজে দেরি হচ্ছে। ফায়াজ কল কেটে দিল। গাড়ি স্টার্ট করে হাসপাতালের উদ্দেশ্যে টান দিল। অর্থি নিজের রুমে বসে জামা কাপড় গোছাচ্ছে। পাশে ফারিহা বসে ফোন চাপছে। ফাঁকে ফাঁকে ননদ ভাবি মিলে টুকটাক মিষ্টি মধুর আলাপ করছে। এরই মাঝে অর্থির ফোনটা বেজে উঠল। অর্থি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অথই কল দিয়েছে। বেশ অনেকদিন পরে অথই কল দিল। বাড়িতে কিছু হলো কিনা সে শঙ্কায় অর্থি দ্রুত কল রিসিভ করলো। চিন্তিত গলায় বলল, অথই, বাসার সবাই ঠিক আছে তো? অথই চুপ করে রইল। আর এটা যেন আরো বেশি করে চিন্তিত করে ফেললো অর্থিকে। ফারিহা আগ্রহ নিয়ে অর্থির দিকে তাকিয়ে আছে। কারো কিছু হয়েছে কি? ভাবি এত চিন্তিত কেন? হঠাৎই অবচেতন মন অর্ণবের কথা স্মরণ করে দিল। মাথা দ্রুত ঝাঁকিয়ে অর্ণবের কথা ভাবনায় আনা বন্ধ করে দিল সে। আশ্চর্য, অর্ণব কেন এলো তার মস্তিষ্কে? কি হলো, কিছু বলছিস না কেন? আমার টেনশন হচ্ছে তো। অর্থি এবার ঘেমে গেল। একটা অজানা ভয়ে অসাড় হয়ে আসছে হাত পা। কারোর কিছু হয়নি অর্থি, সবাই ঠিক আছে, শুধু ভালো নেই আমি। বেশ আহত গলায় কথাগুলো বলল অথই। অর্থির কানে বাজতে কেমন যেন লাগলো। সে বলল, কি হয়েছে তোর? সব শেষ হয়ে গেছে বোন, আব্বু আম্মু সব জেনে গেছেন। এখন ওরা বলছে এইচএসসি পরীক্ষা দিলেই আমার বিয়ে পড়িয়ে দিবেন। কি করব কিছু মাথায় আসছে না রে। কিভাবে জানলেন? অথই আজকের ঘটনা খুলে বলল। অঝরে কাঁদতে লাগলো মেয়েটা। এভাবে বোনকে কাঁদতে দেখে অর্থির বেশ খারাপই লাগলো। অর্থি নরম গলায় অথইকে বলল, এই শোন, একদম কাঁদবি না। ওই বেয়াদ্দপটার জন্য সব হয়েছে। তুই এক কাজ কর, এখানে কদিনের জন্য চলে আয়। তারপর দুজনে মিলে সাথে অর্ণব ও তোর ভাইয়ের সাথে আলোচনা করে কিছু একটা করব। তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো। আমাকে যেতে দিবে? হ্যাঁ, আমি বলে দিব যেন তোকে এখানে পাঠায়। আমি হাঁপিয়ে গিয়েছি রে। তোর দোষ নেই, ভালোবাসা দোষের কিছু না। তবে ভালোবাসার মানুষটা ভুল ছিল। একটা দীর্ঘশ্বাস ছাড়লো অথই। অর্থি বলল, এখন রাখছি, কাল দেখা হবে। আচ্ছা। কল কেটে দিল অর্থি। ফারিহা এতক্ষণ নির্বাক হয়ে সব শুনছিল। অর্থি কল কাটতে জিজ্ঞেস করলো, অথই আপু কল দিয়েছিল, কি হয়েছে, কোনো সমস্যা? সেদিন দেখলে না, অথই আমাদের বলেছিল সে একজনকে পছন্দ করত। ছেলেটা খুব খারাপ, অথইকে ব্ল্যাকমেল করছিল। আজ ওই ছেলের ছবি চাচি দেখে ফেলেছেন। শুধু চাচি না, কাকু। কি সাংঘাতিক। ফারিহা গালে হাত দিয়ে বলল,
অর্থি চুপ থেকে আবার বলল, চাচি আর কাকা তো রেগে বলছেন ওর বিয়ে দিয়ে দেবেন। এখন অথইকে বলেছি এখানে কটা দিনের জন্য যেন আসে, পরেরটা পরে দেখা যাবে। ফারিহা সহমত পোষণ করে বলে উঠল, ঠিক করেছো আপু, ভাবি। আপু আসলে ভালোই হবে। আরও কিছুক্ষণ কথা বলল দুজন মিলে। ফারিহা তারপর চলে গেল নিজ রুমে। অর্থি এক মনে অথইকে নিয়ে ভাবতে থাকলো, মেয়েটার ভাগ্যটাই খারাপ যাচ্ছে। পূর্বাকাশে সূর্য তার সোনালি আলো ছড়াচ্ছে ধীরে ধীরে। দিগন্তে অল্প স্বল্প ধূসর মেঘ এদিক সেদিক ভেসে বেড়াচ্ছে। শীতল এক ঠান্ডা হাওয়া বইছে। পরিবেশটা খুবই শান্ত। সকালবেলা এরকম একটা পরিবেশ মন ভালো করে দিবে নিশ্চিত। মাত্রই ঘুম ভেঙেছে অর্থির। চোখ খুলে নিজেকে ফায়াজের বাহুবন্ধনে আবদ্ধ দেখতে পায়। নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করে না সে। চুপটি মেরে ফায়াজের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় ওর মুখের আদল ঠিক যেন শিশুর মতোই। আলতো হাসে অর্থি। স্যান্ডো গেঞ্জের ভেতর দিয়ে উকি দিচ্ছে ফায়াজের লোমশ বুক। মায়া ভরা দৃষ্টি নিয়ে সেদিকে চেয়ে রইল অর্থি। নিজের এক হাত বাড়িয়ে স্পর্শ করলো বুকে। তারপর পুনরায় তাকালো ফায়াজের মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তার মানে ঘুমাচ্ছে, জেগে যায়নি। নিজের এমন কাজে নিজেই হাসতে থাকে সে। এমন একটা সময় ছিল যখন সে ফায়াজকে খারাপ ভাবত, তাকে দেখেই পালানোর চেষ্টা করত। আর এখন তাকে চোখের সামনে না দেখতে পেলে অর্থির প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হয়। এতটাই পরিবর্তন হয়েছে নিজের মনের মধ্যে। ফায়াজ যেন তার প্রতিটি নিঃশ্বাসে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। আজ এই ফায়াজকে সে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। তার আবেগে ভাসতে থাকে। তার ভালোবাসায় নিজেকে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে বিলীন করে দিতে চায় অর্থি। অর্থি পেরেছে এই গম্ভীর দাম্ভিক দৃঢ় মানুষটাকে ভালোবাসতে। নিজের হাত সরিয়ে সে উন্মুক্ত বুকে নিজের মাথাটা এলিয়ে দেয় সে। অদ্ভুত এক শান্তি অনুভব করছে। এই শান্তির নাম কি? ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে ফায়াজ। কাল খুব রাত করে ফিরেছে, খাওয়া দাওয়াও করেনি। অর্থি অনেক বলেছে তাকে খাওয়ার জন্য, সে খায়নি, এটাও জানিয়েছে। ভেবেছিল ফায়াজ ফিরলে একসাথে খাবে, কিন্তু ফায়াজের আসতে অনেক দেরি হলো। দুজনেই না খেয়ে ঘুমিয়েছে। রাতের কথা ভাবতে গিয়ে অর্থির মনে পড়ল ফায়াজ ঘুমের ঘুরে বলছিল আজ তার মায়ের জন্মদিন। মায়ের সাথে যতই রাগ দেখাক, মুখে মুখে কথা বলুক না কেন, ফায়াজ মাকে ভীষণ ভালোবাসে। কাল রাতে হাতে একটা শপিং ব্যাগ দেখেছিল সে। অর্থে জিজ্ঞেস করতেই বলল মায়ের জন্য নিয়ে এসেছে। তাতে একটা জামদানি শাড়ি ও একটা সুন্দর নেকলেস ছিল। ফায়াজ কিন্তু তখনও ওকে বলেনি তার মায়ের জন্মদিনের কথা। ভাগ্যিস ঘুমের ঘুরে বলেছে বলে সে শুনতে পেয়েছে। আজকে কিছু স্পেশাল করে বানিয়ে খাওয়াবে তার শাশুড়ি মাকে। অর্থি চট করে উঠে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে শাড়িতে টান খায় ওর। পেছন ফিরে তাকিয়ে দেখে ফায়াজের হাতের নিচে পড়ে আছে শাড়ির আঁচলখানা। কিঞ্চিত লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ে মুখে। খুব সতর্কতার সাথে শাড়ির আঁচল ছাড়িয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় অর্থি। বলা যায় না কখন ফায়াজ উঠে পড়ে আর ওকে লজ্জায় ফেলে দেয়। ব্রেকফাস্ট টেবিলে সবাই এক এক করে এসে বসেছে। সার্ভেন্ট সবাইকে ব্রেকফাস্ট সাজিয়ে সামনে দিচ্ছে। অর্থি শুধু ফায়াজের জন্য কফি করেছে। ফায়াজ এখন অর্থির হাতের বানানো কফি খেয়ে দিন শুরু করে। সবাই খাচ্ছিল, অর্থি ফায়াজের পাশে বসে ব্রেকফাস্ট করছে। ফায়াজ লক্ষ্য করলো অর্থি কেমন ছটফট করছে। সবার দিকে একবার তাকিয়ে সে অর্থির কানের কাছে মুখ নিয়ে এসে বলে, কি হয়েছে? অর্থি কাচুমাচু হয়ে বলল, আমি মায়ের জন্য একটু পায়েস বানিয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না দেওয়ার, যদি উনি কিছু বলেন। অর্থের কথা শুনে সশব্দে হেসে উঠল ফায়াজ, যা দেখে উপস্থিত সবাই খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে। অর্থি নিজেও বোকার মতো তার দিকে চেয়ে আছে। শাহজাহান খন্দকার গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, এত হাসছো কেন? খাওয়ার সময় এত হাসাহাসি কিসের ফায়াজ? বাবার কথায় হাসি বন্ধ করে দিল সে। নিজেকে একটু ধাতস্থ করে স্বাভাবিক হয়ে বলল, কি করব বলো? তোমার বৌমা এমন এমন কথা বলে যে না হেসে পারা যায় না। অর্থি ফায়াজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে নেয়। এই ছেলেকে কিছুই বলা যায় না, হাসতে হাসতে সব বলে দেয়। রুকোচকে ফায়াজের বাবা জিজ্ঞেস করলেন, কি বলেছে বৌমা? আজকে মায়ের জন্মদিন না, সেজন্য অর্থি একটু পায়েস বানিয়েছিল, কিন্তু এখন তা দিতে নাকি ওর সাহস হচ্ছে না।
মানে তুমি ভাবো মা কি বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে ওকে? সবাই এবার অর্থের দিকে তাকালো। লজ্জায় সে মাথা নত করে রইল। নিজের বড়ই সবার সামনে তাকে লজ্জায় ফেলল। সাধে কি আর অসভ্য বলে সে? বড় লোক একটা। মনে মনে বকাঝকা করছে অর্থি পায়েসকে। শাহজাহান খন্দকার মুখে হাসি ফুটে বললেন, তুমি পায়েস বানিয়েছো? কই তাড়াতাড়ি নিয়ে এসো, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আজকাল তুমি তো তোমার শাশুড়ি মায়ের জন্য সব করো, আমি কে? আমার জন্য কিছুই করো না। বেশ ভালোই লজ্জা পেয়েছে অর্থি। মাথাটা অল্প তুলে মিনমিন গলায় বলল, না 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 বাবা, আমি আসলে ওর থেকে মাঝপথে থামিয়ে দিল তার শ্বশুর মশাই। উনি বললেন, বুঝেছি মা, আমি তো মজা করে বলছি। যাও তো নিয়ে এসো। অর্থি চেয়ার থেকে উঠে কিচেনে চলে যায়। ফারিহা তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, তুমিও মজা করতে জানো? কেন আমি মজা করতে পারি না? আমাকে কি জড় পদার্থ মনে হয়? না, সেটা বলিনি। তবে আমাদের সাথে একটু একটু করবে। সবাই একসাথে হাসি খুশি থাকলে ভালোই লাগে। মনোয়ারা বেগম সে থেকে চুপ আছেন। সবার কথা কানে গেলেও উনি ভাবছেন অর্থির কথা। মেয়েটা তার জন্মদিনের জন্য পায়েস বানিয়েছে। মেয়েটাকে উনি পাত্তায় দিতে চান না। আর সে কিনা তার কথা এত ভেবেছে। অর্থি পায়েসের পাত্রটা নিয়ে এলো। প্রথমে শ্বশুর ও শাশুড়িকে বেড়ে দিল। সুন্দর করে তাদের সামনে পরিবেশন করলো সে। শাহজাহান খন্দকার দেখে বলে উঠলেন, আহ, দেখেই তো মনে হচ্ছে খুব মজার হয়েছে। তুমি নিজের হাতে বানিয়েছো? অর্থি মাথা উপর নিচ করে সম্মতি জানায়। শাহজাহান খন্দকার মনোয়ারা বেগমের দিকে তাকিয়ে বলেন, কি হলো, শুরু করো। তোমার বৌমা বানিয়েছে তোমার জন্য, তুমি না খেলে তো আমিও খেতে পারছি না। ফারিহা ও ফায়াজ উৎসুক নয়নে তাদের মায়ের দিকে চেয়ে আছে। মনোয়ারা বেগম স্বামীর কথা শুনে দাঁতে দাঁত পিষে বললেন, আহ মরণ, আমি কি তোমাকে খেতে বারণ করেছি নাকি যে তুমি খেতে পারছো না? তা করনি, কিন্তু আজকের দিনটা তোমার। এই পায়েসটা তোমার জন্যই করা। আমরা তো এমনি ভাগ নিচ্ছি। বলে উনি মুখ টিপে হাসলেন। রাগে গজগজ করছেন মনোয়ারা বেগম। অর্থি অসহায় দৃষ্টি নিয়ে ফায়াজের দিকে চাইল। ফায়াজ চোখ দিয়ে তাকে আশ্বস্ত করে বলল চিন্তা না করতে। অর্থি ধীর গলায় মনোয়ারা বেগমকে বলল, মা একটু খেয়ে দেখুন না। আকুতি ভরা কণ্ঠে অর্থি বলল তার শাশুড়িকে। মনোয়ারা বেগম পায়েসের বাটিটা হাতে নিলেন। বিসমিল্লাহ বলে এক চামচ মুখে নিয়ে খেতে লাগলেন। সবাই তার দিকে তাকিয়ে আছে। মনোয়ারা বেগম অর্থির দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, ভালো হয়েছে। এটা কি দিয়ে বানিয়েছো? সবার মুখে হাসি ফুটল। অর্থি খুশিতে গদগদ হয়ে গেল একেবারে। তাই খুশি মনে বলল, এটা ওটস, নলেন গুড়ের পায়েস মা। ওটস দিয়ে এত সুন্দর পায়েস, ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। যাক, শাশুড়ি মা খুবই খুশি হয়েছেন পায়েস খেয়ে। অর্থি এবার তার শ্বশুর মশাইকে বলল, বাবা, আপনি খাচ্ছেন না কেন? শাহজাহান খন্দকার মুখ গুমরা করে বললেন, কিভাবে খাবো বলো? তোমার মা তো আমাকে একবারও বলল না। মনোয়ারা বেগম চোখ রাঙালেন তার স্বামীর দিকে। তাতেই দমে গেলেন উনি। মিনমিনিয়ে গলায় বললেন, না না, বলেছে বলেছে, আমি বোধহয় শুনিনি। উপস্থিত সবাই হেসে ফেলল। অর্থি ফায়াজ আর ফারিহাকেও বেড়ে দিল। এরপর নিজের জন্য কিছু রেখে বাকিটা বাসার সার্ভেন্ট সহ দারোয়ানকে দিয়ে দিল। সবাই খুব প্রশংসা করলো অর্থির। ফায়াজ উপরে গিয়ে কাল রাতে নিয়ে আসা শপিং ব্যাগটা নিয়ে এলো। তার মাকে ধরিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন মা, তোমাকে ভীষণ ভালোবাসি। ফারিহাও এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন মা। মনোয়ারা বেগম তার দুই ছেলে মেয়েকে আগলে নিলেন আবেশে। কি সুন্দর মা সন্তানের মিষ্টি ভালোবাসার মুহূর্ত চলছে। নিজের চেম্বারে বসে গভীর ভাবনায় মগ্ন সারোয়ার। বিগত বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছে না। শরীরের উপর তার নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কেমন যেন বিধ্বস্ত চেহারা হয়ে আছে তার। বুকের ভেতর এক অজানা শঙ্কায় ভয়ের দানা বেঁধে আছে। নিদ্রাহীন রাত কেটে যায়, ঘুম আসে না দু চোখে। ওর থেকে ফায়াজের থেকে আলাদা করার যত রকমের চিন্তা মাথায় চেপে বসার বসেছে। কিন্তু এসবের মাঝেই তার সাথে ঘটে এক অপ্রীতিকর ঘটনা।
যার বর্ণনা সে কিভাবে করবে সে নিজেও জানে না। সেদিনের পর থেকেই ওর পরিকল্পনা শুরু হয়। উদ্দেশ্য একটাই, ওর থেকে নিজের করে পাওয়া। এক অসম ইচ্ছা এভাবে তার মনে জেঁকে বসবে কল্পনারও বাইরে ছিল, তবু সে নিজের পরিকল্পনা থেকে সরল না। এভাবে একদিন রাতে এসব ভাবছিল, কারো সাথে ফায়াজের ক্ষতি করার কথাও বলতে শোনা যায়। রাতে ঘুমানোর পর ঘুমের মধ্যে হঠাৎ করে তার মনে হলো কিছু একটা তাকে চেপে ধরেছে। সে নড়তে চাইলো কিন্তু পারল না। তার শরীর অতিরিক্ত ভারী মনে হতে লাগলো। অদৃশ্য এই শক্তির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। নড়ার ক্ষমতা পর্যন্ত তার ছিল না। চিৎকার করতে চাইলেও আওয়াজ মুখ দিয়ে বের হলো না। ঘুমের মধ্যেও কেউ যেন তার গলা শক্ত করে চেপে ধরেছে। সারোয়ার দেখলো খুব লম্বা আকৃতির সাদা পোশাক পরা দুজনকে দেখতে পেল। ভয়ে হাত পা অসাড় হয়ে আসতে লাগলো তার। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তারা খুবই ভয়ানক। জোরে কর্কশ গলায় তাকে শাসালো, যেন অন্যের ক্ষতি না করে। যদি করে তাহলে তার অবস্থা খুব খারাপ হবে। একসময় এসব নানান হুমকি দিয়ে তারা সারোয়ারের শরীর ছেড়ে চলে যায়। শরীর হালকা হওয়ার পর সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ে। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। সে ভেবেছিল বোধহয় বোবায় ধরেছে তাকে, কিন্তু তার ভুল ভঙ্গ হয় যখন দ্বিতীয়বার দিনের বেলায় তাকে খাবারের টেবিল থেকে টেনে ফেলে দেওয়া হয়। সেদিনও একই পরিকল্পনা সে করছিল। অদ্ভুতভাবে এসব তার মনে ভয়ের সৃষ্টি করে। সে শরণাপন্ন হয় এক মুয়াজ্জিনের। ওনাকে সব ঘটনা বলার পর উনি বললেন এটা জিন সংক্রান্ত। সারোয়ার প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু মুয়াজ্জিন তাকে বললেন যে যাদের নিয়ে সে ভাবে তাদের মধ্যেও একজনের সাথে জিন সর্বদা থাকে। সারোয়ার নিজের অন্যায় স্বীকার করার পর তার মনে হলো এটা সত্যি, কারণ তারা বারবার বলেছিল যে অন্যের ক্ষতি করলে শাস্তি দিবে। মুয়াজ্জিন বললেন এটা ছোটবেলা থেকেই তার সাথে থাকে। উনি সারোয়ারকে সাবধান করলেন। সে থেকে সারোয়ার আর অর্থী কিংবা ফায়াজের কথা ভাবে না। এখন সে নিজেই নিজেকে বলেছে, কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমি। শেষে কিনা এমন একজনকে পছন্দ করলাম যে কিনা বিবাহিত, তাও আমার বন্ধুর বউ, আবার তাদেরই আলাদা করতে যাচ্ছিলাম। ড্যামিট, আমার ক্ষণিকের মোহের জন্য সুন্দর একটা সংসার ভেঙে ফেলতে যাচ্ছিলাম আমি। না না না, এসব আর করব না। আজই মাকে বলবো তার পছন্দের মেয়েকে বিয়ে করব। এসব দেখে আর কিচ্ছুই ভালো লাগছে না। সারোয়ার নিজের কাজ করতে থাকে। আজ ওর ডিউটি আছে, ফায়াজের নেই। আজ সারোয়ারের লম্বা সিরিয়াল, এক্ষুনি সবাই চলে আসবে। সে ভাবলো একবার অর্থী ও ফায়াজের কাছ থেকে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেবে। দরজা খুলতেই নিজের বাবাকে দেখে চমকে উঠল অর্থী। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বাবা। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত রাখলেন। ধীরে ধীরে স্নেহের হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, ভালো আছিস মা? আলহামদুলিল্লাহ বাবা, তোমাদের সবার দোয়ায় আমি খুব ভালো আছি, খুব। সে তো তোর হাসি দেখেই বুঝতে পেরেছি। দরজায় দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে যেতে দিবি? প্রথম কথায় বেশ লজ্জা পেল অর্থী। দ্বিতীয় কথায় দরজার কাছ থেকে সরে গিয়ে জায়গা করে দিল বাবাকে ভেতরে যাওয়ার জন্য। আফজাল হোসেন ভেতরে ঢোকা মাত্রই অর্থী বাইরের দিকে চোখ বুলাতে থাকে। উনি পেছন থেকে অর্থীকে ডাক দিয়ে বলল, কি দেখছিস? অর্থী দরজা বন্ধ করে দিল। বাবার সামনে এসে মলিন কণ্ঠে বলল, অথইকে এখানে পাঠানোর জন্য বলছিলাম, কাল আসবে না? আসবে তো। আমি একটু আগে এসেছি, কাজে যাচ্ছিলাম। ভাবলাম তোকে অনেকদিন দেখিনি, একটু দেখা করে যাই। ওরা আসছে পিছনে। অর্থী ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, ওরা মানে কারা? অর্ণব নিয়ে আসছে বাইকে করে অথইকে। ঠিক আছে, তুমি সোফায় বসো, তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আফজাল হোসেন বাধা দিয়ে বললেন, না না, ওসবের কোনো প্রয়োজন নেই। তখনই ওখানে হাজির হলেন শাহজাহান খন্দকার ও মনোয়ারা বেগম। শাহজাহান খন্দকার অর্থীর বাবাকে দেখে কোলাকুলি করতে করতে বললেন, আরে বেআই সাহেব, আপনি কখন এলেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। অর্থী চলে গেল রান্নাঘরে। মনোয়ারা বেগম আফজাল হোসেনকে জিজ্ঞেস করলেন, ভালো আছেন বেয়াই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন বললেন না তো? তখন দুজনেই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ওনারা সোফায় বসেছেন। একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। অর্থী তাদের জন্য চা নিয়ে এলো, সাথে কুকিজ
ও স্ন্যাক্স। ফায়াজ সিঁড়ি দিয়ে নামছিল, শ্বশুর মশাইকে দেখে দ্রুতই সে 5 ছুঁয়ে সালাম করলো। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ এভাবে? কেন, মেয়ের শ্বশুরবাড়িতে আসতে গেলে কি পারমিশন লাগে? মেয়েকে দেখতে আসতে এত বলার কি আছে? ফায়াজ লজ্জা পেয়ে গেল। পাশ থেকে শাহজাহান খন্দকার বললেন, আপনি আপনার মেয়েকে দেখতে আসবেন, সেখানে আমার বলার কেউ নেই বেয়াই। তবে আমার ছেলেটা মাথা মোটা, কাকে কি বলতে হয় সেটাও জানে না, বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। বুঝতে পেরেছি বাবা। তুমি বোধহয় ভাবছো আমি খুব একটা আসি না এই বাড়িতে, তাই হঠাৎ কেন এলাম, তাই তো? ফায়াজ মাথা নেড়ে সমর্থন করে বোঝালো ওর ঠিক কথা বাড়াতে চাইল না। সে সবাইকে থামিয়ে দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।